রিসার্চ কাকে বলে, রিসার্চের টাইপোলজি, তারপরে হচ্ছে জিওগ্রাফিতে রিসার্চ বা জিওগ্রাফিতে বিভিন্ন রকম গবেষণার গুরুত্ব কী, কেন ভূগোলে আমরা রিসার্চ করি, 1 নম্বর। 2 হচ্ছে রিসার্চ ভূগোলে কত রকমভাবে রিসার্চ করা যায়। 3 নম্বরে জিওগ্রাফি যে রিসার্চ করা হয় সেটা জিওগ্রাফিকে সাবজেক্ট হিসেবে কতটা এগিয়ে দেয়, বা কোন কোন জায়গাগুলোর এখনও জিওগ্রাফিতে পরবর্তীকালে রিসার্চ করার অবকাশ আছে সেই জায়গাটা। আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের মনে হয় আমি করেছিলাম লিটারেচার রিভিউ। লিটারেচার রিভিউ কাকে বলে, কিভাবে করতে হয়, লিটারেচার রিভিউ লিখতে গেলে তার কী কী জিনিসগুলোকে আমায় ফলো করতে হয়, তার লিটারেচার রিভিউয়ের অতি আবশ্যিক বিষয় কোনগুলো, আলটিমেটলি লিটারেচার রিভিউ করলে আমাদের কোন কোন জায়গাটাকে এগিয়ে দেয়, সাচ অ্যান্ড সাচ থিং, এই জিনিসগুলো আমাদেরকে কিন্তু বুঝতে হয়, বুঝিয়েছি, এই জিনিস কটা আমরা কয়েকটা ক্লাসের মধ্যে বুঝেছি। এইবারে আজকে আমরা যেটা আর একটা জিনিস বাদ চলে গেল, যেটা গতদিন করেছি, অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার, সেটা হচ্ছে আমরা প্রথমে রিসার্চ প্রবলেম কাকে বলে, রিসার্চ প্রবলেম এবং লিমিটেশনস ইন রিসার্চ, যাকে আমরা বলি প্রবলেমস ইন রিসার্চ, এই দুটোর মধ্যে পার্থক্য কিন্তু ধরার চেষ্টা করেছি, তাই তো? আজকে আমরা নেক্সট দেখবো, তোমাদের সিলেবাসে আছে রিসার্চ অবজেক্টিভ। আমরা আজকে রিসার্চ অবজেক্টিভটাকে নিয়ে একটু নাড়াঘাটা করব। প্রথমেই হচ্ছে রিসার্চ অবজেক্টিভ কাকে বলে। দেখতে পাচ্ছ সবাই রিসার্চ অবজেক্টিভ? হ্যালো, দেখতে পাচ্ছ তো সবাই? ওকে, দেখো রিসার্চ অবজেক্টিভ হচ্ছে কি হলো, দেখতে পাচ্ছ? বলছি সবাই স্ক্রিনটা দেখতে পাচ্ছ? আচ্ছা, ঠিক আছে। রিসার্চ অবজেক্টিভ হচ্ছে যে আমরা যে রিসার্চটা করতে চাইছি সেই রিসার্চটাকে যে সাজাবো কিভাবে, তার যে প্রাইম যে আমার কাজের যে পদ্ধতি, মানে হোয়াট দ্য রিসার্চ ইজ ট্রাইং টু আর্কাইভ, এই আর্কাইভিং যে স্টাইল, আর্কাইভিং যে বিষয়বস্তু, আর্কাইভ করার যে ধাপ, এই ধাপগুলোকেই মূলত রিসার্চ অবজেক্টিভ বলা হয়। তো মূলত আমরা যখন রিসার্চ অবজেক্টিভটাকে সামনে নিয়ে আসি, তার মধ্যে কি কি থাকে? মূলত মেথোডোলজি থাকে, ইনস্ট্রুমেন্ট অফ ডিজাইনিং থাকে, ডেটা কালেকশনের পর্যায়ে থাকে, কিভাবে অ্যানালিসিস করবো সেটা থাকে, বা আলটিমেটলি রেকমেন্ডেশন থাকে কিছু। এই হচ্ছে একটা রিসার্চের মোটামুটি অবজেক্টিভের ফ্রেম। তাহলে কি কি প্রথমেই হচ্ছে তার একটা আউটলুক, মেথোডোলজি, ইনস্ট্রুমেন্ট মানে হচ্ছে যে আমি কীভাবে, কোন ওয়েতে, কোন রিসার্চ মেটেরিয়াল বা মেটেরিয়াল ইউজ করব, ডেটা কালেকশন, কীভাবে ডেটা কালেক্ট করব, হ্যাঁ, এই যে জিনিসগুলোকে ধাপে ধাপে যে করব, এই টোটাল কাজের ফ্রেমওয়ার্কটাকে করতে গেলে আমাকে কিছু স্টেপ বা উদ্দেশ্য সেট করতে হয়, তাকেই বলা হচ্ছে রিসার্চ অবজেক্টিভ। একটা রিসার্চ অবজেক্টিভ দেখেই বুঝতে পারা যায় যে রিসার্চটা কোন দিকে যেতে চলেছে। একজন ভালো রিসার্চার তিনি ভালো কিছু, মানে তার কাজের একটা কংক্রিট অবজেক্টিভ সেট তৈরি করবেন, এবং তার পরবর্তীকালে কাজ হচ্ছে এই অবজেক্টিভগুলোকে ফুলফিল করার মাধ্যমে আলটিমেটলি সে তার হাইপোথিসিস বা রিসার্চ প্রবলেমটার শেষ পর্যন্ত গিয়ে পৌঁছাবে। এটাই হচ্ছে রিসার্চ অবজেক্টিভের মূল বিষয়বস্তু। তো যখন আমরা রিসার্চ অবজেক্টিভ লিখবো বা রিসার্চ অবজেক্টিভ নিয়ে ভাববো, আমাদের কয়েকটা জিনিস মাথায় রাখা দরকার। প্রথম যেটা মাথায় রাখা দরকার, it should be presented briefly and concisely. Clear? Second, প্রত্যেকটা রিসার্চ যখন সাজাবো তার একটা লজিক্যাল সিকোয়েন্স থাকবে। 3 নম্বরে, রিসার্চের কোনো অবজেক্টিভই তোমার
অ্যাবস্ট্রাক্ট হবে না, প্রত্যেকটাই হবে তোমার রিয়ালিস্টিক, যেটা আমি রিয়েল টাইম ফ্রেমে বা রিয়েল ওয়ার্ল্ডে তার ভ্যালিডিটি বা তার ভ্যালিডিকশন খুঁজে পাবো। নেক্সট, রিসার্চের যে অবজেক্টিভ, প্রত্যেকটা যে ফ্রেজ বা শব্দ ব্যবহার করব তাকে অপারেশনাল টার্মস কিছু একদম কংক্রিট ওয়েতে ব্যাখ্যা করতে হবে। যা খুশি যতবার রিসার্চ অবজেক্টিভ মানে এক পাতা ধরে লিখছি চলবে না, ঠিক আছে। নেক্সট হচ্ছে আমরা মূলত যখন রিসার্চ অবজেক্টিভ বলবো তার জন্য কিছু কংক্রিট ভার্ব ব্যবহার করব। যে ভার্বটা, ভার্ব মানে বোঝো তো, ক্রিয়াপদ, যে ভার্বটা মূল কাজটাকে সরাসরি সিগনিফাই করবে। অ্যাকশন ভার্বস দ্যাট স্পেসিফিক এনাফ টু বি ইভ্যালুয়েটেড অর মেজার্ড, যেমন অ্যাসেস অনুধাবন করা, ডিটারমাইন নির্ধারণ করা, কম্পেয়ার তুলনা করা, ভেরিফাই তাকে পুনরালোচনা করা, ক্যালকুলেট পরিসংখ্যান করা, ডেসক্রাইব ব্যাখ্যা করা। এই যে শব্দগুলো, এই শব্দগুলো মূলত আমরা ব্যাখ্যা করব, এই উল্লেখ করব। আর রিসার্চ অবজেক্টিভ প্রথমেই সেট হয়ে যাবে, ইট শুড বি স্ট্যাটিক, অর্থাৎ রিসার্চের শুরুতে আমি যে রিসার্চ অবজেক্টিভ সেট করব, আলটিমেট টোটাল রিসার্চ প্রসেসটাতে আমার এই রিসার্চ অবজেক্টিভ বা রিসার্চ যে কি বলবো, আমার যে রিসার্চের যে ফ্রেমওয়ার্ক, অবজেক্টিভ ফ্রেম, এটা কিন্তু চেঞ্জ হবে না। যে কি বলবো, আমার টার্গেট চেঞ্জ হচ্ছে, আমার কাজ চেঞ্জ হচ্ছে, আমি রিসার্চ অবজেক্টিভ চেঞ্জ করছি মানেই ধরে নিতে হবে আমি কাজের ওরিয়েন্টেশন চেঞ্জ করছি। সুতরাং একজন রিসার্চার তিনি যখন কাজ করবেন, তিনি একটা কংক্রিট আইডিয়া নিয়ে ওভারঅল একটা সিকোয়েন্স মেনটেন করে তিনি অবজেক্টিভটাকে প্রথমেই সেট করবেন, লজিক্যাল, ক্রোনোলজিক্যাল এবং এফেক্টিভ ওয়েতে, এবং সেইটা আলটিমেট রিসার্চ কমপ্লিট হওয়া, রিপোর্ট জমা দেওয়া পর্যন্ত সেটা কিন্তু অ্যাজ ইট ইজ থাকবে। হ্যাঁ, ছোটোখাটো কিছু পরিবর্তন অবশ্যই হয় রিসার্চ করতে গিয়ে, কিন্তু সেই পরিবর্তনটা খেয়াল রাখতে হবে যেন ওভারঅল কাজের যে স্ট্রাকচার, ওভারঅল কাজের যে ওরিয়েন্টেশন, সবচেয়ে বড় কথা থিসিসের যে বা রিসার্চের যে প্রবলেম, সেই রিসার্চ প্রবলেম থেকে যেন আমরা সরে না যাই, তাহলে সেই রিসার্চের অরিজিনালিটিটা নষ্ট হয়ে যাবে। বোঝাতে পারলাম? হ্যালো, বুঝতে পারলে কি বললাম? কেউ আরে বাবা, কেউ একজন খুলে রাখো, রেসপন্স না করে বুঝবো কি করে তোমরা শুনছো কি না? ওকে, নেক্সট। এরপরে যেটা আসছে আমাদের, সেটা হচ্ছে তোমার রেলেভেন্স, অর্থাৎ একটা রিসার্চের ক্ষেত্রে বা একটা স্টাডির ক্ষেত্রে, একটা গবেষণার ক্ষেত্রে রিসার্চ অবজেক্টিভের প্রয়োজনীয়তাটা কি, কেন কি দরকার আমার রিসার্চ অবজেক্টিভ শুধু সেট করার, কেন শুধু এরকম একটা জিনিসকে আলাদা করে আমায় শিখতে হবে। প্রথম যেটা, একমাত্র অবজেক্টিভই পারে আমার রিসার্চের ফোকাসটাকে ব্যাখ্যা করতে। ক্লিয়ার? 2 নম্বরে, রিসার্চের যে অবজেক্টিভ সেই বলে দেবে যে আমি এই রিসার্চটা করতে গিয়ে কোন কোন ভেরিয়েবলকে মেজার করেছি, কোন কোন ভেরিয়েবলকে সঙ্গে নিয়েছি, কোন কোন ভেরিয়েবলগুলোকে কাজে লাগিয়ে আমি আমার অ্যানালিসিস প্রসেসকে এগিয়ে নিয়ে গেছি। নেক্সট, একটা রিসার্চ অবজেক্টিভই বলে দেবে যে আমি কোন কোন স্টেপ ফলো করেছি, মানে কোন কোন মেথোডোলজিক্যাল স্টেপ, কোন কোন মেথড আমি অ্যাপ্লাই করেছি, কিভাবে অ্যাপ্লাই করেছি, কোন কোনোলজি, কোন সিকোয়েন্স বা কোন স্টেপ ফলো করেছি, সেটা কিন্তু একমাত্র আমার অবজেক্টিভই বলতে পারে। অত্যন্ত গুরুত্বপূর্ণ। নেক্সট হচ্ছে আমার যে রিসার্চ, সেই রিসার্চের যে লিমিটেশন, সেই লিমিটেশনটাকে কিন্তু প্রথমেই বলে দেবে যে আমি কোন জায়গাটা করতে চাইছি, কোনখানে আমি থামবো। অর্থাৎ আমার শুরুটা যেমন বলবে, আমার রিসার্চের আলটিমেট পয়েন্টটাকেও বলে দেবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে
রিসার্চ যে অবজেক্টিভ, এই রিসার্চ অবজেক্টিভই আলটিমেটলি আমাকে একটা দায়রা, একটা বৃত্তের মধ্যে বেঁধে রাখবে, যাতে আমি আননেসেসারি প্রচুর ডেটা কালেক্ট না করি। বুঝতে পেরেছ? নাহলে কি হবে, আমি যদি রিসার্চে কোনো অবজেক্টিভ না থাকে, শুনতে পাচ্ছ? ওকে, তাহলে আমাকে একটা রিসার্চের যে অবজেক্টিভ, এই রিসার্চ অবজেক্টিভকে ওই জন্য বলা হয় দ্য ব্রেন অফ দ্য রিসার্চ। হ্যালো হ্যালো, তাহলে একটা রিসার্চের ব্রেন কে? একটা রিসার্চের মূল চালিকা শক্তি হচ্ছে তার কিন্তু রিসার্চ অবজেক্টিভ। বুঝতে পেরেছো? রিসার্চের যে টোটাল বডি, তার মধ্যে তার ব্রেন হচ্ছে কিন্তু রিসার্চ অবজেক্টিভ। কারণ রিসার্চ অবজেক্টিভ যদি, যেমন আমরা কোনো কাজ যখন করতে যাই, কোনো কাজ করতে যাই, আমাদের মাথায় দেখবে সেইটা সম্বন্ধে একটা ধারণা তৈরি হয় না? এখন যদি আমি বলি আপেল, আমি যদি বলি আপেল, দেখো সবার মাথার মধ্যে আপেলের ছবি চলে এসছে, আসেনি? এবারে যদি বলি বাবা, আমি যদি বলি বাবা, তো সাফিজার মাথায় কি কি বলে সৌম্যর বাবার ছবি আসবে, না সৌম্যর মাথায় দীপজয়ের বাবার ছবি আসবে? প্রত্যেকে দেখো নিজের বাবার ছবি, নিজের বাবার মুখটার ছবি চোখের সামনে ভেসে উঠেছে, উঠেছে তো? জাস্ট লাইক দ্যাট একটা রিসার্চ অবজেক্টিভ আমার সেই রিসার্চটার যে প্রতিচ্ছবি, সেই রিসার্চটার যে মোটো, সেই রিসার্চটার যে মূল স্ট্রাকচার, সেটা বাঁধা থাকে পুরো রিসার্চ অবজেক্টিভের মধ্যে। কারণ সে তার ফোকাসকে সিগনিফাই করে, তার ভেরিয়েবল এবং ডেটা সোর্স থেকে শুরু করে ডেটার টোটাল ওভারঅল সিরিজটা তার মধ্যে ঢোকানো থাকে, তার মেথোডোলজি তার মধ্যে ঢোকানো থাকে, কি কি মেথড অ্যাপ্লাই করবো সেটা বলা থাকে। আর লিমিটেশন অফ স্টাডি, আমার স্টাডিটা কত দূর পর্যন্ত যাব, কোনটা আমি নেব না, কোনটা আমার বিবেচ্য বিষয় নয়। নাহলে তো এখন যদি বলা হয় যে পশ্চিমবঙ্গের নদ নদী নিয়ে কাজ করছে, পশ্চিমবঙ্গের নদ নদী মানে আমি ধরে নিতেই পারি পাড়ার ভেতরে যে ছোট ছোট নালাগুলো আছে সেগুলো নিয়েও কেউ কাজ করছে না, সে বলে দেবে আমি এই নদী নিয়ে কাজ করেছি, এই টাইপের নদীগুলো আমি বাদ দিয়েছি। থিম হয়তো রেখেছি পশ্চিমবঙ্গের নদী, বাট অল দ্য রিভার্স আর নট ডিউলি ইনকর্পোরেটেড। এই যে লিমিটটা বলে দেওয়া, কত দূর পর্যন্ত আমি যাব, তাই না? এটা হচ্ছে রিসার্চ অবজেক্টিভ। আর সবচেয়ে বড় কথা, যেটা সবচেয়ে বেশি হেল্প করে আজকের ডেটে দেখবে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের তথ্য অ্যাভেলেবেল। সুতরাং আমি যদি থামতে না জানি যে কোন তথ্যটি নেব আর কোনটি নেব না, তাহলে আমাকে দেখতে হবে আমার ভেরিয়েবল এবং আমার মেথোডোলজিকে সাপোর্ট করার জন্য, আর আমার ফোকাসটাকে ঠিক রাখার জন্য যেটুকু তথ্য দরকার সেটুকু আমি জোগাড় করবো। কারণ প্রচুর তথ্য নিলে তাকে যদি প্রপারলি ব্যাখ্যা করতে না পারি, সেটা জাঙ্ক ডেটা হিসাবে আমার কাছে বাধার সৃষ্টি করবে, রিসার্চের কোয়ালিটিকে কমিয়ে দেবে, এনহান্স করবে না। তাহলে একটা রিসার্চের কোয়ালিটি ডিপেন্ড করে তার ভেরিয়েবলের ওপরে, তার প্রপার স্টেপ এবং মেথোডোলজির ওপরে, তার লিমিটেশনসের ক্লিয়ারিটির ওপরে, তার ফোকাল থিমকে সিগনিফাই করার উপরে, মানে তার রিসার্চ প্রবলেমটাকে আইডেন্টিফাই করার পর, সবচেয়ে বড় কথা হচ্ছে পর্যাপ্ত তথ্যের মাধ্যমে, তার পরিপূর্ণ ব্যাখ্যার মাধ্যমে। এই সমস্ত জিনিসটাকে খুব শর্ট ফর্মে, কনসাইজ ফর্মে যে বলতে পারে, তার নাম হলো রিসার্চ অবজেক্টিভ। বলো, am I clear to you? হ্যালো, ক্লিয়ার? কারো কোনো প্রশ্ন নেই তো? এগোচ্ছি। ওকে, এরপরে আসছি আমরা কোন হাইপোথিসিস বলবো না, কোনটা বলবো ঠিক করলাম, হাইপোথিসিসটা পরে বলবো। এরপরে আসছে আমাদের রিসার্চ মেটেরিয়াল। হাইপোথিসিস পরে আসছে আমি, কারণ হাইপোথিসিসটা নেক্সট দিন বোঝাবো, কারণ এখন হাইপোথিসিস বোঝাতে গেলে বাকি খেয়ে হারিয়ে যাবে। এবারে আমি বললাম না যে ওই ভেরিয়েবলস বলেছি না একটা জায়গায়, তো একটা রিসার্চ করতে গেলে বিভিন্ন রকম রিসার্চ মেটেরিয়াল থাকে। রিসার্চ মেটেরিয়াল আর রিসার্চ মেথড,
আমরা বলি যন্ত্র এবং যন্ত্রকে সেট করার যন্ত্র। আরো ভালো করে বলি, ধরো একটা, আচ্ছা সাইকেল তো সবার আছে নাকি? হ্যাঁ, আমাদের সবুজ সাথীর দৌলে তো সবার সাইকেল একটা করে আছে, তাই তো? কারো সাইকেলের টায়ারটা বাস্ট করেছে, ওকে, এবার বাস্ট করেছে এমন ভাবে, তুমি দোকানে নিয়ে গেলে দোকানদার একটু ভাবনা চিন্তা করে বললো যে ঠিক আছে এই সাইকেলটা আমি সারিয়ে দেবো, কিন্তু এই টায়ারটা তো হবে না, এর টিউবও হবে না, আপনাকে নতুন করে কিনতে হবে। বললে তারপর বলে না আমার অত পয়সা নেই, আমি টায়ারটা কিনতে, এই টিউবটা নাই কিনে দিচ্ছি, টায়ারের পয়সা এখন আমার কাছে নেই। আচ্ছা ঠিক আছে, টায়ারটা গ্যাটিস দিয়ে চালাবো। তাহলে টিউবটা তুমি নতুন কিনলে, মেটেরিয়াল, টায়ারটা নিল, অন্য টায়ার কেটে গ্যাটিস দিয়ে গাড়িটাকে মোটামুটি খাড়া করে দিল। এইটা তাহলে এই যে মেটেরিয়ালগুলো ইউজ করে আমার টোটাল স্ট্রাকচারটাকে বা টোটাল জিনিসটাকে দাঁড় করালো, দে আর কল মেটেরিয়ালস। মেটেরিয়াল মানে বুঝতে পেরেছো কোনগুলো? যেগুলোকে সাহায্য করবে রিসার্চটাকে এগিয়ে নিয়ে যেতে, ওকে। আর মেথডস হচ্ছে দু রকমের। ইনস্ট্রুমেন্টাল, আমাদের রিসার্চে অ্যাকচুয়ালি ওই যে ব্যক্তি সে কিভাবে চাকাটা খুললো, সে কোন যন্ত্র ব্যবহার করেছে, সেলাই রেঞ্জ ব্যবহার করেছে না ডাল রেঞ্জ ব্যবহার করেছে, হ্যাঁ, না স্ক্রুড্রাইভার ব্যবহার করেছে, দিজ আর মেথডস। ইনস্ট্রুমেন্টাল, হাউ দ্য পারফরমেন্স ইজ ডান ইজ কল্ড দ্য মেথডোলজি। ওই যে রিসার্চ মেটেরিয়াল আর রিসার্চ মেথডোলজি পরপর পড়তে হয়, ওকে। সেই জন্য দেখ আমি রিসার্চ মেটেরিয়াল কাকে বলেছি, দ্য রিসার্চ মেটেরিয়ালস আর দোজ মেটেরিয়ালস দ্যাট হেল্প সামওয়ান আন্ডারস্ট্যান্ড দেয়ার টপিক অ্যান্ড প্রিপেয়ার আ ভ্যালিড আর্গুমেন্ট অর এক্সপ্লানেশন, ওকে। তো আমাদের কাছে আমরা যদি আজকে ওভারঅল রিসার্চ মেটেরিয়াল দেখি, তাহলে দেখব যে বিভিন্ন সাবজেক্টের বিভিন্ন রকম রিসার্চ মেটেরিয়াল। যেমন যারা কেমিস্ট্রি, তাদের কাছে রিসার্চ মেটেরিয়াল কি? অ্যাসিড, তাই তো, মাটি, তারপরে হচ্ছে খাড়, লিটমাস, বোতল, হ্যাঁ, এইগুলো হচ্ছে ওদের কাছে রিসার্চ মেটেরিয়াল, ওরা ওইগুলো নিয়ে কাজ করে। ফিজিক্সে লোহা লক্কর যন্ত্রপাতি, হ্যাঁ, রেঞ্জ, তারপরে হচ্ছে বিভিন্ন রকম বুনসেন, ফিজিক্স নিয়ে ওটা। বায়োলজি ওগুলো নেবে, বায়োলজি কি নেবে, এর একটা কান, ওর একটা পাতা, ওর একটা শেকড়, ওগুলো ওদের রিসার্চ মেটেরিয়াল। আমরা ভূগোলে আমরা কি ওইসব নিয়ে কাজ করি নাকি? আমরা কি নিয়ে কাজ করি? আমরা জিওগ্রাফির লোকেরা কি নিয়ে কাজ করি? মূলত জিওগ্রাফি এবং ইকোনমিক্স আমরা কাজ করি ডেটা নিয়ে, তাই তো? হ্যালো, শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। তো আমাদের যখন রিসার্চ মেটেরিয়াল বলবো, আমরা এগুলো যখন আমরা পরীক্ষায় লিখবো, আমরা হালকা করে আদার্সগুলো বলে দেবো, এক একটা সাবজেক্ট এক একটা রিসার্চ মেটেরিয়াল, কিন্তু আমার মূল ফোকাসটা কার উপরে থাকবে? জিওগ্রাফির উপর, কারণ আমার সাবজেক্টটা কি? জিওগ্রাফি। তো আমরা রিসার্চ মেটেরিয়াল বলতে বুঝি মূলত তথ্য, ডেটা, মূলত ডেটা, ম্যাপ, তাই তো? এগুলো আমাদের কাছে, এগুলো আমাদের রিসার্চ মেটেরিয়াল তো। হ্যালো, হ্যাঁ স্যার। তো এই রিসার্চ মেটেরিয়াল আমরা কটা সোর্স থেকে পাই? আমরা ডেটা কটা সোর্স থেকে পাই? কি কি সোর্স থেকে পাই? আমরা ডেটা কি কি সোর্স থেকে পাই? কেউ একজন খুলে রেখে অ্যান্সার করো। আমরা ডেটা কোন কোন সোর্স থেকে পাই? হ্যালো, আমরা ডেটা মূলত দুটো সোর্স থেকে পাই, একটা হচ্ছে প্রাইমারি, একটা হচ্ছে সেকেন্ডারি। তাহলে প্রাইমারি সোর্স থেকে প্রাপ্ত কিছু মেটেরিয়াল আছে, সেকেন্ডারি সোর্স থেকে প্রাপ্ত কিছু মেটেরিয়াল আছে। প্রাইমারি সোর্স থেকে যে সমস্ত মেটেরিয়ালগুলো আমরা পাই, মূলত 1 নম্বরে পার্সোনাল নলেজ অর এম্পিরিক অবজারভেশন। আমি ছোটবেলা থেকে একটা জায়গায় বর্ন অ্যান্ড বট আপ, ছোট থেকে পার্সোনাল নলেজ, নিজস্ব অভিজ্ঞতা দিয়ে কিছু জিনিসকে অনুধাবন করতে পারি কি পারি না? পারি তো, অনুধাবন করতে পারি। আর একটা হচ্ছে এম্পিরিক অবজারভেশন, আমি একটা জায়গার উপরে কাজ করব, এম্পিরিক, সেখানে বারবার ভিজিট করলাম, মানুষের কাছে কথাবার্তা শুনলাম, তাই তো, বা দেখে 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 দেখে। এম্পিরিক মানে হচ্ছে অবজারভেশন করতে করতে আমার খালি চোখে দেখতে দেখতে নিজস্ব কিছু আইডিয়া হবে। আজকে আমরা যদি বলি যে ধরো আমরা আগের বছর, তার আগের বছর আমরা দেবানন্দপুর নিয়ে গিয়েছিলাম। আচ্ছা বাদ দাও, তোমরা তো পুরুলিয়া গেছিলে নাকি? তো পুরুলিয়া দেখে এসে কিছু তথ্য তো তোমার মাথায় ঢুকেছে চোখে দেখে, আর আগে থেকে কিছু পূর্ব ধারণা দেখে। এম্পিরিক অবজারভেশন এবং পার্সোনাল নলেজ কি পেয়েছো? এম্পিরিক অবজারভেশন আলটিমেটলি পার্সোনাল নলেজকে গ্রো করায়, নিজস্ব যে জ্ঞানের পরিধি। কি দেখলাম? যে পুরুলিয়ার লোকগুলো মূলত আদিবাসী সম্প্রদায়ের। 1 নম্বর, পুরুলিয়ার
ফিজিক্যাল সেটআপটা মূলত আন্ডুলেটিং এবং ডাইসেক্টেড প্লেটো রিজিয়ন, তাই তো? সন্দেহ আছে তো কিছু? না স্যার। ওখানকার মানুষগুলো জীবন ধারণ একটু কষ্টের, আমাদের এখানের থেকে অন্তত কষ্টের। হ্যাঁ, দিজ আর এই যে ধারণাগুলো, ওখানে মহুয়া প্রচুর মহুয়া গাছ দেখতে পাওয়া যায়। মাটি মূলত কাঁকুড়ে মাটি, চাষবাসের জন্য খুব একটা উর্বর নয়, তবে খেজুর গাছ এবং ওই ধরনের কাঁটা জাতীয় গাছের জন্য আদর্শ। সেই কারণে এই অঞ্চলে গুড় শিল্প, তাই তো? গুড় শিল্প, সুইট, হ্যাঁ, গুড়, খেজুরের রস, এই সমস্ত জিনিসগুলো খুব ভালো আর কি, ভালো শিল্প, কুটির শিল্প হিসেবে গড়ে উঠেছে, মানে হাউস হোল্ড ইন্ডাস্ট্রি হিসেবে। এছাড়া ওই অঞ্চলে কিছু বিশেষ ধরনের পাতা বা হাতের কাজে বাচ্চাগুলো করছিল, তখনই বিক্রি করতে আসছিল আমাদের কাছে, একটা নিন্না করছিল কি সুন্দর বুনে। সো এই যে তার তো সুতরাং সেখানে মুখোশ গ্রামে গিয়ে আমরা সেখানকার ওই একটা বিশেষ ধরনের শিল্পকলা, তাহলে এই যে আমরা চোখে দেখে যে সমস্ত জিনিসগুলো অনুধাবন করলাম, তাহলে এই চোখে দেখে, তাহলে মানুষের চোখে দেখে তথ্য আহরণ করা, এটা হচ্ছে একটা প্রাইমারি সোর্স, তাই তো? অর্থাৎ পরিষ্কার কথা, চোখ এবং আমার বুদ্ধি এখানে মেটেরিয়াল হিসেবে কাজ করছে। 2 নম্বরে ইনফরমেশন থ্রু সার্ভে করেছি তো নাকি আমরা? লাঠি সোঁটা নিয়ে গিয়ে ডোর টু ডোর সার্ভে করে তথ্য তুলে নিয়ে এসেছি। আবার দেখবে গ্রাউন্ড ট্রুথ ভেরিফিকেশন, এটা তোমরা করোনি কিন্তু আমরা করেছি। আমি আর পিপি স্যার বললাম না, সারাদিন ধরে খুঁজে একটা ট্রু পয়েন্ট খুঁজে নিয়ে এসেছি জিপিএস দিয়ে। কেন করেছি? কারণ আমরা যে ম্যাপটা নিয়ে এসেছি, যদি কোনো ম্যাপের একটা পার্টিকুলার পয়েন্টকে ওই বাস্তব মাটির কোনো পয়েন্টের সঙ্গে না মেলাতে পারি, তাহলে ম্যাপটাকে আমরা রেজিস্টার করতে পারবো না। ম্যাপটাকে আমরা মূল বড় ম্যাপের কোন জায়গায় আমরা দাঁড়িয়ে আছি, কোন জায়গা থেকে আমরা সার্ভেটা শুরু করেছি, আমরা আইডেন্টিফাই করতে পারবো না, তাই তো? তাহলে এটা এক ধরনের মেটেরিয়াল, গ্রাউন্ড ট্রুথ ভেরিফিকেশন। হ্যালো, গ্রাউন্ড ট্রুথ ভেরিফিকেশন বুঝতে পারলে? হ্যাঁ স্যার। মানে আমার হাতে যে ম্যাপটা আছে, সে ম্যাপটা তো ম্যাপে তো আর লেখা নেই যে এখানটা বটতলা, এইখানে আমাদের হোটেলটা আছে, লেখা নেই তো। তাহলে আমার হোটেলটা ওই ম্যাপের কোনখানে, সেটাকে আইডেন্টিফাই করতে গিয়ে আমরা জিপিএস ব্যবহার করে সেই জায়গাটাকে ম্যাপে মার্ক করেছি বা জিপিএস এর ভ্যালুটা সেখানে লিখেছি। গ্রাউন্ডে গিয়ে তার ট্রুথটাকে ভেরিফাই করলাম, নাহলে কেউ অ্যাবস্ট্রাক্ট ভ্যালু দেবে। 3 নম্বরে অরিজিনাল ডকুমেন্টস অ্যান্ড অবজেক্টস। এটা কি ক্ষেত্রে কাজে লাগে? যেগুলো আমরা আর্কাইভ বলি। কোনো একটা আর্কাইভে গেলাম, কোথাও একটা গিয়ে, সেখানে গিয়ে আমি যখন রিসার্চ করেছি, ধরো আমি কিন্তু পুরাতন ডায়েরি, চন্দননগর মিউজিয়ামে ওখানে ওমেলি সাহেবের ডায়েরি আছে, তার নিজের হাতে লেখা ডায়েরি, তাহলে ওটা একটা অরিজিনাল ডকুমেন্ট রাখা আছে, তাই তো? ওখানে তোমরা যদি চন্দননগরের মিউজিয়ামে কেউ যাও, রবার্ট ক্লাইভের আমলের মুদ্রা আছে, ওটা তো একটা অরিজিনাল ডকুমেন্ট নাকি? তো অরিজিনাল ডকুমেন্ট, সে পুরাতন আমল থেকে সেটা সংরক্ষণ হয়ে আছে। যদি চন্দননগর মিউজিয়ামে যাও, তোমরা দেখবে শেরশাহ আমলে বাদশাহী মোহর আছে, রাখা আছে। কেউ গেছো কোনোদিন চন্দননগর মিউজিয়ামে? হ্যালো, চন্দননগর মিউজিয়ামে কেউ গেছো? যাওনি তো? একদিন নিয়ে যেতে হবে, নাহলে হবে না। আচ্ছা, একদিন আমি পিপি স্যারকে বলছি, একদিন আমরা কলেজ থেকেই বেরোবো, এইসব কোভিড চলে যাক, একদিন তোমাকে চন্দননগর মিউজিয়াম দেখিয়ে নিয়ে আসবো, অনেক কিছু দেখার আছে পুরাতন জিনিস। হ্যালো, আর হচ্ছে অবজেক্ট হচ্ছে, দেখবে ওখানে রবার্ট ক্লাইভের স্ত্রী যে পেলাঙ্কুইন, যে পালকিটা চাপতো, সে পালকিটা রাখা আছে হাতের দাঁতের। এটা একটা অবজেক্ট, রিসার্চ অবজেক্ট। তো ওটা দেখে তোমার আইডিয়া হলো যে ওই সময় মানুষ কি ধরনের পালকি চাপতো, সেটা দেখে আমার চোখের সামনে ভেসে উঠছে। তাহলে এই ধরনের পালকি তখনকার মানুষ চাপতো, ঠিক আছে? ওখানে অনেক বড় বড় পেন্টিং আছে, যে পেন্টিংয়ের মধ্যে তৎকালীন মানুষগুলো পালকি বইছে, তাদের চেহারা কেমন, তাদের পোশাক কেমন, গায়ে একটা ফতুয়া, নিচেই নেংটির মতো করে বাঁধা ধুতি। তাহলে এই যে অবজেক্ট, রিসার্চ, অরিজিনাল ডকুমেন্ট এবং অবজেক্ট, তাহলে এটা আমার রিসার্চ, আমার তথ্যকে জেনারেট করছে, নলেজকে জেনারেট করছে। তাহলে এগুলো হচ্ছে এক একটা কি প্রাইমারি সোর্সের কি, এগুলো এক একটা রিসার্চ মেটেরিয়াল। আচ্ছা, এরপরে যে ইনফরমেশন থ্রু ওরাল ইন্টারভিউ, আচ্ছা এটা তো তোমরা ভালো জানো নাকি? ডোর টু ডোর সার্ভে করতে গিয়ে তো ওরাল ইন্টারভিউ নিয়েছো নাকি? তোমরা নিজেরা করেছো, বহুত তথ্য আহরণ করেছো, অনেক কিছু জিজ্ঞেস করেছো। তাহলে এই যে ওরাল ইন্টারভিউ, এটাও তো একটা রিসার্চ মেটেরিয়াল। ওরাল ইন্টারভিউর মাধ্যমে যে তথ্যগুলো উঠে আসছে, ওকে। আর আরেকটা ফিল্ড ফটোগ্রাফ নাওনি তোমরা? নিয়েছো তো? ফিল্ড ফটোগ্রাফ নিয়েছো তো, এগুলো রিসার্চ মেটেরিয়াল। তাহলে আমরা প্রাইমারি সোর্স থেকে কি কি পেলাম? পার্সোনাল নলেজ
empiric observation, information through survey and ground truth verification, original documents and objects, information through oral interview, field photograph. আমি পড়ার জন্য বাবা সব দিয়ে দেবো, একটু ওয়েট করো, হ্যাঁ আমি সাজিয়ে নিয়ে সব দিয়ে দেবো তোমাদেরকে। তো মাথায় ঢুকলো বা মোটামুটি এগুলো গেলো আমার প্রাইমারি সোর্স। এবারে সেকেন্ডারি সোর্স। সেকেন্ডারি সোর্স কোনগুলো? যেগুলো অন্য কেউ লিখে গেছে, করে গেছে, সেগুলোই। দেখো এখানে মনে হচ্ছে স্যার আপনি তো অরিজিনাল ডকুমেন্ট মিউজিয়ামে গিয়ে, আরে মিউজিয়ামে গিয়ে যে ডকুমেন্টটা দেখে এসেছি, যে মুদ্রাটা, যে ছবিটা, সেটা কিন্তু অরিজিনাল, সেটাকে কিন্তু কেউ ব্যাখ্যা করে যায়নি, আমি চোখে দেখে সেখান থেকে করলাম। কিন্তু যখন আমি একটা বই, একটা বুকস পড়বো, সে বইটা যিনি লিখেছেন তিনি তার মতো করে ব্যাখ্যা করেছেন, তাই তো, ওই জন্য এটা সেকেন্ডারি হয়ে গেল। তাহলে পুরাতন আমলের বই, আজকে যদি আমি হুগলি জেলার ইতিহাস ও বঙ্গ সমাজ পড়ি সুধীর মিত্র, ওকে, তাহলে আমি সেখানে মোটামুটি হুগলি জেলার মানে 1780-85 সাল নাগাদ থেকে 1820-25 সাল নাগাদ তৎকালীন সময়ে পশ্চিমবঙ্গ তথা হুগলি জেলা তার আনুষঙ্গিক এলাকার অঞ্চলের কীরকম পরিবেশ ছিল, সেরকম তখন মাটি কেমন ছিল, মানুষ চাষবাস কেমন করতো, তখন কীরকম মুদ্রা ছিল, মানুষের যাতায়াতের মাধ্যম কি ছিল, হ্যাঁ, মানুষ পোশাক কেমন পরতো, কী খাবার খেত, কী কী ধরনের অনুষ্ঠান হতো, রিচুয়াল, হ্যাঁ, এই যে ব্যাপারটা, তখন শাসন ব্যবস্থা কেমন ছিল, সমস্ত কিছু আমরা পাবো। তাহলে বুক হচ্ছে সেকেন্ডারি সোর্সের প্রথম সোর্স। ক্লিয়ার? প্রথম আমার রিসার্চ মেটেরিয়াল হচ্ছে বুকস। ক্লিয়ার? হ্যালো হ্যালো, সেই সময় কিছু ম্যাগাজিনও বেরোতো বাবা, বেরোতো না? বেরোতো তো, যুগান্তর ছিল ম্যাগাজিন। আচ্ছা, তার তৎকালীন সময় থেকে আমরা পাই। 2 নম্বরে পিরিয়ডিক্যালস অ্যান্ড জার্নালস, তখনও কিন্তু কিছু ভালো ভালো জার্নাল বেরোতো। যদি আমরা তাকাই, যেমন ধরো তোমার অ্যান্টিপোড বলে একটা জার্নাল ওয়ার্ল্ড ওয়াইড চলতো। আমাদের যারা তৎকালীন সময় যারা বামপন্থী ছিল তারা মূলত এমএন রায়, মানবেন্দ্রনাথ রায়ের লেখা ওইখানে তুমি পাবে। যদি পুরাতন পিরিয়ডিক্যালস আমরা পাই, কোনো জার্নাল পাই, তার মধ্যেও অনেক কিছু লেখা আছে। ইংরেজদের যে বুলেটিনগুলো বেরোতো, যে রাজপত্রগুলো বেরোতো নির্দিষ্ট টাইম অন্তর, পিরিয়ডিক্যালস। ক্লিয়ার? তার মধ্যে সেগুলোও আমার রিসার্চ মেটেরিয়াল। নেক্সট, নিউজ পেপার। তৎকালীন সময় নিউজ পেপার তো গাদা, আনন্দবাজার, অমৃতবাজার, গিজি কি হিক্স গেজেট নাকি সব ছিল না, ইতিহাসে পড়েছো তো, বেঙ্গল গেজেট। তাহলে এই যে নিউজ পেপারগুলো তখন আমি পাই, তার মধ্যে অনেক তথ্য পাবো। তাহলে নিউজ পেপারগুলো একটা। ডকুমেন্টারি মানে তৎকালীন সময়ের পুরাতন জিনিস নিয়ে অনেক ছোট ছোট সিনেমা হয়েছে, ঠিক আছে, মানে ডকুমেন্টারি তৈরি। ডকুমেন্টারি আর মুভির মধ্যে পার্থক্য বোঝো তো? মুভি হচ্ছে কমার্শিয়াল মূলত, আর ডকুমেন্টারি হচ্ছে কোনো একজনকে সামনে রেখে তার বক্তব্যটাকে ফিল্মে কনভার্ট করা হয়, তাকে বলা হয় ডকুমেন্টারি। তোমাদেরকে ডকুমেন্টারি আমি দেখাবো, বিফোর দ্য ফ্লাড। তো লিওনার্দো দ্য-ক্যাপ্রিওর নাম শুনেছো তো? অস্কার বিজয়ী এক টাইটানিকের যে নায়ক, নাম শুনেছো তো? লিওনার্দো দ্য-ক্যাপ্রিও। সে লিওনার্দো দ্য-ক্যাপ্রিওকে সামনে রেখে একটা বিখ্যাত ডকুমেন্টারি হচ্ছে আমাদের জিওগ্রাফির ওপরে, তার নাম হলো বিফোর দ্য ফ্লাড। তো সেখানে 8 থেকে 9টা দেশ উনি ঘুরেছেন যেখানে ফ্লাড হয়, এবং সেই ফ্লাডের বিভিন্ন তথ্য তিনি তুলে নিয়ে এসেছেন, তার মুখ দিয়ে বলানো হয়েছে। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে একটা ডকুমেন্টারি। আর মুভি, পুরাতন প্রচুর মুভি আছে যেখান থেকে তুমি তোমার কাজের পেতে পারো। যেমন ধরো আমি একটা ছোট্ট উদাহরণ দিই, মুভি যেমন যদি কেউ হিউম্যান ট্রাফিকিং, বিশেষ করে উমেন ট্রাফিকিংয়ের উপর কাজ করে, মহিলা চোরাচালান, জানো তো এটা একটা ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের বিরাট বড় সমস্যা। বিভিন্ন মেয়েগুলোকে কাজ করার অজুহাত দেখিয়ে নিয়ে গিয়ে বিক্রি করে দেয় বিভিন্ন তোমার ওই রেড পলিতে বিক্রি করে দেয়। তুমি জানো এটা তো বিরাট বড় সমস্যা। এই সমস্যাটা নিয়ে যদি তুমি কাজ করতে যাও, তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটো সিনেমা, একটা হচ্ছে সোল্ড আর একটা হচ্ছে দ্য পিঙ্ক মিরর। কি বললাম? পিঙ্ক মিররটাকে তুমি সিনেমা বলতে পারো, পিঙ্ক মিররটা ডকুমেন্টারি বলতে পারো। দ্য পিঙ্ক মিরর আর একটা হচ্ছে সোল্ড। তাহলে বিভিন্ন ধরনের যে মুভি, সে মুভিগুলোও কিন্তু আলটিমেটলি কি করছে, আমাদেরকে রিসার্চ মেটেরিয়াল হিসেবে কাজ করছে। এরপর হচ্ছে গেজেটিয়ার্স। তো আমি তোমাদের যদি কলেজ খোলা থাকতো আমি গেজেটিয়ার্স দেখাতাম। গেজেটিয়ার আমার কাছে আছে, আগেকার দিনে গেজেটিয়ার বলেই বেরোয়, গেজেট বলে বেরোয়, রাজপত্র, গেজেটিয়ার এগুলো বেরোতো।
ড্রাফট মানে হচ্ছে কোনো একটা গভর্নমেন্ট সংস্থা আর একজনকে কোনো কাজের বরাত দিয়েছে, তার সেটা হচ্ছে ড্রাফট। আর্কাইভ মানে হচ্ছে পুরাতন অনেক তথ্যকে আমাদের বেঙ্গল আর্কাইভ আছে, বিজি প্রেস আছে, এরা সেগুলোকে সংরক্ষণ করে রেখে দিয়েছে, যেগুলোকে পরবর্তীকালে রিসার্চের ক্ষেত্রে কাজে লাগে, তাদেরকে বলা হয় আর্কাইভস। ঠিক আছে, ম্যাপ সম্বন্ধে কিছু বলতে হবে নাকি? ক্যাডাস্ট্রাল ম্যাপ, মৌজা ম্যাপ, বাবা অনেক ধরনের ম্যাপ, পলিটিক্যাল ম্যাপ, মাইন্ড ম্যাপ, রাজনৈতিক ম্যাপ, এই সমস্ত পুরাতন, সেখান থেকে আমরা অনেক তথ্য পাই, তাই তো? আচ্ছা, এরপরে হচ্ছে যেগুলো আমাদের স্পেশাল ম্যাপ, 1 নম্বর হচ্ছে টোপোশিট। আচ্ছা, টোপোশিট দিয়েই তো আমরা কাজ করেছি নাকি? টোপোশিট দেখাইনি আমরা? টোপোশিট জোগাড় করেছি তো এলাকার। 2 নম্বর স্যাটেলাইট ইমেজ। স্যাটেলাইট ইমেজ তোমরা তো কাজ করতে এখন জানো। স্যাটেলাইট ইমেজ হচ্ছে একটা আমাদের টুলস বা রিসার্চ মেটেরিয়াল। নেক্সট হচ্ছে এরিয়াল ফটোগ্রাফ, এটাও একটা রিসার্চ মেটেরিয়াল। আজকের দিনে স্যাটেলাইট ইমেজ এসে গিয়ে হয়তো এরিয়াল ফটোগ্রাফ একটু পিছন দিকে চলে গেছে, কিন্তু তুমি যদি আজকে মনে করো 40-45 সালের কোনো হিস্টোরিক্যাল কনটেক্সট নিয়ে কাজ করবে, তাহলে তোমাকে কিন্তু তখন কিন্তু তুমি এত ইমেজ পাবে না, তোমাকে সেই এরিয়াল ফটোগ্রাফ নিয়েই কাজ করতে হবে। আজকের ডেটে হয়তো স্যাটেলাইট ইমেজ নিয়ে তুমি কাজ করতে পারছো, কিন্তু পুরাতন একটা সময় আছে যখন তোমার এরিয়াল ফটোগ্রাফ নিয়ে কাজ করতে হবে। এরিয়াল ফটোগ্রাফ তোমাকে সাহায্য করবে। আচ্ছা, এবার হচ্ছে কমিশন রিপোর্টস, বিভিন্ন কমিশন রিপোর্ট। আচ্ছা, ধরো কেউ যদি এখন সবকটা এসএসসি স্কুল সার্ভিস কমিশনের টোটাল কার্যপদ্ধতি নিয়ে যদি কেউ রিসার্চ করে, তো তাকে তো কমিশন রিপোর্ট পড়তে হবে তো, নাকি পড়তে হবে না? কমিশন যে রিপোর্টগুলো লিখেছে, রিপোর্টিং করেছে প্রত্যেকটা নিয়োগের পর, সো কমিশন রিপোর্ট, এটা শুধু তো আমি এসএসসি বললাম, ভারতবর্ষে প্রচুর কমিশন রিপোর্ট, হান্টার কমিশন রিপোর্ট, সাচার কমিশন রিপোর্ট, এডুকেশনে বলছি, মুদালিয়া কমিশনের রিপোর্ট, হ্যাঁ, তারপরে হচ্ছে তোমার এর মধ্যে ফ্লাড কমিশন রিপোর্ট, ফিফথ প্ল্যান, তুমি আমাদের এনআরজিএ যে কমিশন তার রিপোর্ট, প্রচুর এরকম রিপোর্ট, নাবার্ডের রিপোর্ট, এবং একাধিক কমিশন রিপোর্ট আছে। সেগুলো কি হয়, যারা যে ধরনের রিসার্চ করবে সেই রিপোর্টগুলো থেকে বেরিয়ে যাবে। এনআরডিএমএস রিপোর্ট আছে, হ্যাঁ, সিডিএপি রিপোর্ট আছে। আমি বলে তোমাদের সিডিএপি রিপোর্টটা বলেছিলাম না, কম্প্রিহেনসিভ এরিয়া ডেভেলপমেন্ট রিপোর্ট আছে, প্রত্যেকটা ডিস্ট্রিক্ট ওয়াইজ বেরোয় পশ্চিমবঙ্গে। তাহলে এই রিপোর্টগুলো কিন্তু আলটিমেটলি আমাদেরকে রিসার্চের সোর্স অফ মেটেরিয়াল হিসেবে কাজ করে, মানে এগুলো আমার কাছে রিসার্চ মেটেরিয়াল। নেক্সট হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল সোর্সেস, এটা তো নতুন করে বলার কিছু নেই। স্ট্যাটিস্টিক্স মানে হচ্ছে পুরাতন দিনের তথ্য। আমাদের এখন রিসার্চের সব থেকে বড় জায়গায় তো হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল সোর্স, তাই না? স্ট্যাটিস্টিক্যাল ডেটা আমরা যতটা না তথ্যকে আমরা যতটা না স্টেটমেন্ট হিসেবে চাই, তার থেকে অনেক বেশি আমরা ডেটাবেস হিসেবে চাই, তাই না? অ্যানালিসিস করতে সুবিধা হবে। আজকে যদি ক্লাইমেটের উপরে কাজ করি, আমাকে থেকে ডেটা সংগ্রহ করতে হবে, আইএমডি থেকে, ইন্ডিয়ান মিটিওরোলজিক্যাল ডিপার্টমেন্ট। আমি যদি জিওলজির উপরে কাজ করি, তাহলে আমাদের জিওলজিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়া যেতে হবে, সেখান থেকে ডেটাবেস নিতে হবে, তাই না? আমি যদি মনে করি রিসেন্ট স্পেশাল ডেটা নেব, তাহলে আমাকে যেতে হবে, কী বলে, ন্যাশনাল রিমোট সেন্সিং সেন্টার, এনআরএসসিতে যেতে হবে। এনআরএসসির আবার অনেকগুলো ব্রাঞ্চ আছে, যেমন সুইড আছে, তারপরে হচ্ছে তোমার কি বলে ওটা হচ্ছে তোমার রিস আছে, WRIS, তারপরে হচ্ছে ভুবন আছে, বিভিন্ন স্ট্যাটিস্টিক্যাল সোর্স, ম্যাপ সোর্স আছে। এরা মূলত আমাদের রিসার্চ টুল হিসেবে, রিসার্চ মেটেরিয়াল হিসেবে কাজ করে। এরপরে আমাদের জিওগ্রাফিতে খুব ইম্পর্টেন্ট হচ্ছে পিসিএ, যেটা বলি আমরা, প্রাইমারি সেন্সাস অ্যাবস্ট্রাক্ট। আমার জেলার, আমার মৌজার, আমার গ্রামের একদম বেস লেভেল পর্যন্ত ডেটাবেস যেখানে পাওয়া যায়, পিসিএ ডেটা। আর হচ্ছে সেন্সাস হ্যান্ডবুক, সেন্সাস হ্যান্ডবুকে বিভিন্ন ডিস্ট্রিক্ট ওয়াইজ, মূলত স্টেট ওয়াইজ বেরোয়, স্টেট ওয়াইজ সমস্ত তথ্যকে আপ টু ডেট সেখানে রাখা থাকে, সেন্সাস হ্যান্ডবুক। সেখান থেকে আমরা পপুলেশন সংক্রান্ত, সেন্সাস সংক্রান্ত তথ্য পেতে পারি। বুক অফ কোটেশনস, বায়োগ্রাফিক্যাল রেফারেন্সেস। এইবারে ধরো কোনো একটা সামাজিক, ধরো কেউ কাজ করছে তোমার ইয়ের ওপরে, যে কি বলবো তোমার ওই আরো ভালো মৌর্য যুগে ভারতবর্ষের আর্থসামাজিক অবস্থা কেমন ছিল। হ্যালো, শুনতে পাচ্ছ? আরো ভালো বলি, মুঘল যুগের প্রথম দিকে ভারতবর্ষের আর্থসামাজিক অবস্থা কেমন ছিল। আমাকে কিন্তু হুমায়ুন নামা পড়তে হবে, হ্যাঁ, হুমায়ুন নামা, গুলবদন বেগমের লেখা
হুমায়ুন নামা পড়তে হ্যাঁ, হবে। স্যার। তো হুমায়ুন নামা কি, ওটা তো একটা বায়োগ্রাফিক্যাল রেফারেন্স, কিন্তু ওর মধ্যে তৎকালীন সময় আর্থসামাজিক অনেক কিছু বলা আছে। তাহলে এই যে কোটেশনস, বায়োগ্রাফিক্যাল রেফারেন্স, এগুলোও কিন্তু বিশেষ করে হিস্টোরিক্যাল কাজ করতে গেলে আমাদের কিন্তু লাগে। ওকে, এরপরে যে গভর্নমেন্ট পাবলিকেশনস, এটা তো জানি আমরা, বিশাল বড় রিসার্চ টুল। আমরা যখন কোনো কাজ করি আমরা সবসময় বলি না গভর্নমেন্টের ডেটা আচ্ছা, আমাদেরকে কি বলে, বিভিন্ন ধরনের যে গভর্নমেন্টের রিপোর্টগুলো বেরোয়, বুঝতে পেরেছো, যত রকমের গভর্নমেন্ট পাবলিকেশন আছে, সেটা ন্যাশনাল লেভেল হোক, রিজিওনাল লেভেল হোক বা লোকাল লেভেল হোক, যাই হোক না কেন, সেটাই কিন্তু আমাদের কাছে রিসার্চ মেটেরিয়াল। আচ্ছা, আর কি, রিপোর্ট অফ নন গভর্নমেন্ট এজেন্সিস, বিভিন্ন যে এনজিওগুলো কাজ করে তারাও তো বিভিন্ন রকম রিপোর্ট দেয়। হ্যাঁ, সেগুলো আমার রিসার্চ করতে গেলে টুল হিসেবে আমাকে হেল্প করে, কারণ তাদের মধ্যে ডেটাবেসও থাকে, তাদের মধ্যে মানে নিউমারিক ডেটাবেসও থাকে, ইনফরমেশন ডেটাবেসও থাকে, মানে ভ্যারিয়েবল অ্যাট্রিবিউট বোধ থাকে, সব আমাকে কাজে লাগে। আর সবচেয়ে মানে রিসেন্ট যেটা আজকে বড় টুল হয়ে দাঁড়িয়েছে আমাদের কাছে, সেটা কি, ইন্টারনেট সোর্স, তাই তো? আমরা বিভিন্ন হ্যাঁ, স্যার। তথ্য ইন্টারনেট থেকে জোগাড় করি এবং তার উপর সেগুলোকে আমার রিসার্চ মেটেরিয়াল হিসেবে ইউজ করে আমরা রিসার্চটাকে এগিয়ে নিয়ে যাই। সবার কাছে রিসার্চ মেটেরিয়াল ক্লিয়ার? হ্যাঁ, স্যার। এই প্রত্যেকটার কিন্তু পরীক্ষায় এইটি বড় কোশ্চেন হতে পারে, রিসার্চ মেটেরিয়ালস অ্যান্ড রিসার্চ মেথডস। আমি এইটুকু দিয়ে দেবো, দায়িত্ব হচ্ছে তোমাদের বাড়ানো। এবারে কাজ হচ্ছে কি জিনিস এক্সাম্পল দিয়ে দিয়ে এগুলো বোঝাতে হবে, বুঝতেই পারছো তুমি, এগুলো এক্সাম্পল দিতে হবে, তাই তো? কি ধরনের রিসার্চে কাজে লাগে আর সেগুলোর এক্সাম্পল গুলো দিতে হবে। আমি কিন্তু সব এক্সাম্পল দিয়ে গেছি, প্রত্যেকটা দিয়ে গেছি, তো মাথায় ঢুকেছে? নেক্সট দিন তোমাদের দায়িত্ব, এ তো কাজ বাড়া হয়তো, এরপর দিন তো দিতে হবে কোশ্চেন অ্যান্সার তৈরি করে। আচ্ছা, এরপরে হচ্ছে রিসার্চ মেথড অ্যান্ড মেথোডোলজি, দুটো কিন্তু আলাদা। রিসার্চ মেথড মানে হাউ দ্য ডেটা, হাউ দ্য রিসার্চ অ্যাপ্রেজালস, হাউ দ্য অবজেক্টিভ ইজ ফুলফিল থ্রু ডিফারেন্ট ওয়েজ, দ্যাট ইজ রিসার্চ মেথডস। আর মেথোডোলজি, দিস ইজ দ্য লজিক্যাল ফেসেট অফ অল মেথডস। যতগুলো মেথড নিয়ে কাজ করেছি সেই মেথডের কিন্তু একটা লজিক্যাল ফেসেট থাকে, যে আমি কোয়ান্টিটেটিভ অ্যানালিসিস, এই কোয়ান্টিটেটিভ অ্যানালিসিস একটা মেথোলজিক্যাল ফেসেট। এর মধ্যে অনেক কিছু থাকতে পারে, স্ট্যাটিস্টিক অ্যানালিসিস থাকতে পারে, ডায়াগ্রামেটিক অ্যানালিসিস থাকতে পারে, কার্টোগ্রাফি থাকতে পারে, ম্যাপিং থাকতে পারে, কার্টোগ্রাম থাকতে পারে না এগুলো? সো দিস ইজ কোয়ান্টিটেটিভ অ্যানালিসিস। কোয়ালিটেটিভ অ্যানালিসিস হচ্ছে ফর্মাল, ইনফর্মাল, ডায়ালেকটিক, এথনোগ্রাফিক, এগুলো হচ্ছে সব তোমার কোয়ালিটেটিভ মেথোডোলজি। এবারে কেউ বললো মানে তোমার মেথোলজি, রিমোট সেন্সিং অ্যান্ড জিআইএস, এটা একটা মেথোডোলজি। এবার রিমোট সেন্সিং জিআইএস এর মধ্যে আর নাম্বার অফ আছে, কেউ ডেম করছে, কে এসআরটিএম ডেটা থেকে হাইট অ্যানালিসিস করছে, কেউ কি বলে, কি বলবো তোমায়, কেউ বাফারিং করছে, এই যে ডিফারেন্ট মেথড, এই সব মেথডগুলো কার হেডে চলে আসবে? রিমোট সেন্সিং জিআইএস এর মেথডের ভিতরে ভেক্টর অ্যানালিসিস আছে, বাফার অ্যানালিসিস আছে, পেরিফেরাল অ্যানালিসিস আছে, লিনেমেন অ্যানালিসিস আছে, এই যে যত রকম অ্যানালিসিস, এই প্রত্যেকটা অ্যানালিসিস হচ্ছে একটা মেথড। কিন্তু এই মেথডগুলো ওভারঅল কোন জায়গাকে এগিয়ে নিয়ে যায়? একটা মেথোডোলজিকে ডেভেলপ করায়। সো তাহলে যে কোনো মেথডের হচ্ছে দুটো ফ্যাসেট, একটা হচ্ছে through which method বা through which way the data has been generated or collected, আর সেকেন্ড হচ্ছে how it was interpreted or analyzed। ক্লিয়ার? তাই তো, ডেটা সংগ্রহ করার মেথড আর ডেটার ব্যাখ্যা করা বা ভিজুয়ালাইজ করা মেথড, এই হচ্ছে দুটো ফেসেট, তাই তো নাকি? হ্যালো, ওকে, এই হচ্ছে দুটো মেথড। আচ্ছা, আমরা যে জিওগ্রাফিতে যে মেথোডোলজিগুলো অ্যাপ্লাই করি, সেগুলোর মধ্যে প্রথম হচ্ছে ওভারঅল মেথোডোলজিক্যাল অ্যাপ্রোচ, টোটাল রিসার্চটা সম্বন্ধে কোন কোন ওয়েগুলো আছে তার একটা ওভারঅল চিত্র বলি। 2 নম্বরে হচ্ছে রিসার্চ ডিজাইনটা তৈরি করা হয়েছে কিভাবে, তার মেথডটা বলি আমরা।
ডেটা কালেকশনের মেথড, এটা একটা আমাদের মেথোডোলজি, কোন মেথডে ফলো করে হয়েছে। নেক্সট হচ্ছে কীভাবে অ্যানালাইজ এবং রেজাল্টটা বার করেছি, সেটা একটা হলো, সেটা একটা ধরনের মেথোডোলজি। আচ্ছা, র্যাশনেল, অর্থাৎ আমি যে কাজটা করছি আমার কাজটা যৌক্তিকতাটা কোথায়। যেমন ধরো আমরা ড্যাম নিয়ে কাজ করতে গেছি, হঠাৎ ড্যাম নিয়েই কাজ করতে গেলাম কেন? এত কিছু থাকতে তার পেছনে নিশ্চয়ই কিছু যুক্তি আছে। কেন আমরা ওই ড্যাম নিয়ে কাজ করতে গেলাম? কেন আমরা ওই বারেরিয়া ভিলেজের ওপরেই কাজটা করলাম, বা বারেরিয়া বা তার অ্যাডজাস্টেন্ট, তার পেছনে এই যে যুক্তি, তাকে একটা মানে ওভারঅল একটা স্ট্যান্ড পয়েন্ট থেকে দেখা, তার পেছনে যুক্তি আরোপ করে তাকে ভ্যালিডেট করা, তার পেছনে কিছু বিশেষ ধরনের মেথোডোলজি থাকে। আচ্ছা, আমি যদি জিওগ্রাফিতে যখন আমরা কাজ করি, কিছু ক্ষেত্রে আমাদেরকে সেকেন্ডারি তথ্য নিতে হয়, বা আরও বলে প্রাইমারি তথ্য নিতে হয়। এবারে আমার প্রাইমারি তথ্য এবং সেকেন্ডারি যে তথ্য, এই তথ্যটা কতটা ভ্যালিড। অ্যাজ ফর এক্সাম্পল, ধরো ওই এলাকাটাতে 4000 লোকের বাস আছে টোটাল। এবার 4000 লোকের বাস মানে অন্তত 1000 বাড়ি আছে। 1000 বাড়িতে 3 দিন থেকে 5-6টা গ্রুপের প্রত্যেকটা বাড়ি গিয়ে ওই 35-40টা হেডের তথ্য তুলে নিয়ে আসা সম্ভব নয়। তাহলে সেক্ষেত্রে আমরা কি করি, একটা গ্রামকে আমরা, একটা বা একাধিক গ্রামকে আমরা স্যাম্পল হিসেবে ব্যবহার করতে পারি। হ্যাঁ, এবং সেই গ্রামের মধ্যেও কিছু কিছু বাড়িকে আমরা সিলেক্ট করে র্যান্ডমলি বা স্পেসিফিক, পড়েছো তো আগের বারে তো শিখিয়েছি স্যাম্পলিংয়ের কতগুলো মেথড আছে, সেইভাবে আমরা কি করি, সেখান থেকে তথ্য সংগ্রহ করতে পারি। এইবারে ধরো 4000 বাড়ি হলো, তার 1000 বাড়ি, তার মধ্যে ধরো আমি বেছে নিলাম 50টা বাড়ি আমার স্যাম্পল। এইবার এই 50টা বাড়ির যে স্যাম্পল, সেই স্যাম্পল যে কথা বলবে, যে রেজাল্ট দেবে, সেটা কি আদেও ওই 4000 ওই 1000 বাড়ির যে রেজাল্ট হওয়া উচিত সেই কথা বলবে, না ভুলভাল তথ্য দেবে যা ওর সঙ্গে ম্যাচ করবে না? তাহলে একে ভ্যালিডেট করতে হয়। যে পদ্ধতিতে ভ্যালিডেট করতে হয় তাকে বলা হচ্ছে টেস্ট, স্যাম্পল টেস্ট করতে হয়। স্যাম্পলের এক্ষেত্রে আমাদের হাইপোথিসিস টেস্টের ব্যাপার থাকে। আমরা সেই ডেটা জাস্টিফিকেশনে যাই, অনেক রকমের আছে ডেটা জাস্টিফিকেশন। কেউ অ্যানোভা করে, কেউ 1 টেড অ্যানালিসিস, 2 টেড অ্যানালিসিস, তারপরে তোমার টি টেস্ট আছে, জেড টেস্ট আছে, এফ টেস্ট আছে, অনেক টেস্ট আছে। যেটা যেখানে হবে সেই টেস্ট করে দেখতে হয় যে এই যে স্যাম্পলটা আমি নিলাম, এই স্যাম্পলটা কি আদেও আমার টোটাল ডেটার ক্ষেত্রে, যেটার জন্য অ্যাপ্রোপ্রিয়েট কি অ্যাপ্রোপ্রিয়েট নয়, জাস্টিফাইড কি জাস্টিফাইড না, ভ্যালিড কি ভ্যালিড নয়। সো এটা গেল আর একটা আমাদের মেথোডোলজি। আর একটা হচ্ছে আমি একাধিক পদ্ধতি অবলম্বন করে দেখিয়ে দিলাম যে এই জায়গাটি আমার পক্ষে ছোঁয়া অসম্ভব। আমার যা রিসোর্স আছে তার মধ্যে ওই জায়গাটা যদি ধরতে যাই, মানে কোনো একটা আসপেক্ট, সেই আসপেক্টটা ধরতে গেলে আমার ওভারঅল যে রিসার্চ সেটা কিন্তু হ্যাম্পার হবে। আমরা ধরো বারেরিয়া গ্রামে ওই অঞ্চলে কিসের ওপরে কাজ করেছি, মূলত যে ওই অঞ্চলে যারা বাস করছে, আর বারেরিয়া গ্রামটা হচ্ছে একদম অযোধ্যার ফুটহিলে অবস্থিত। 2টো ড্যাম যে তৈরি হয়েছে তার মধ্যে এই গ্রামটার মানুষগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত, তাদের কারো চাষের জমি গেছে, হ্যাঁ, কারো ঘর বাড়ি গেছে, সেই কষ্টে তারা হয়েছে। এইবারে কথা হচ্ছে তারা কম্পেনসেশন পেল কি না। হ্যাঁ, এবার আমি যদি মনে করি বাঘমুন্ডি জেলার যত বাঘমুন্ডি বাঘমুন্ডি যে ব্লক, বাঘমুন্ডি ব্লকের সব কটা গ্রাম নিয়ে আমি কাজ করব, আমার পক্ষে সম্ভব নয়। তাহলে কারণ আমার এখানে আসপেক্টটা হচ্ছে যে মুরগুমা ড্যাম এবং লোয়ার ড্যাম, যেটা বারেরিয়া ড্যাম, এই দুটো ড্যাম আলটিমেটলি পুরুলিয়ার যে অ্যাডজেসেন্ট রেসিডেন্ট ওই ড্যামের, তারা উপকৃত হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, না তাদের যা যা বেনিফিট পাওয়া উচিত ছিল তারা পেয়েছে কিনা। তাহলে সেখানে যদি সবকটাকে ইনকর্পোরেট করি, আলটিমেটলি আমার ফোকাল থিম থেকে আমি সরে যাব। সো আমাকে মেথড দিয়ে ব্যাখ্যা করতে হবে, আমার লজিক দিতে হবে, সেটা প্রুভ করতে হবে যে আমি এই কাজটা এখন করব না, পরে করব, কিন্তু এই মুহূর্তটাকে আমি ইনকর্পোরেট করছি না। সুতরাং যে জিনিসটাকে আমরা বাদ দিচ্ছি, লিমিটেশন হিসেবে দেখাচ্ছি, আমার সীমাবদ্ধতা হিসেবে দেখাচ্ছি, সেই জিনিসটাকে কেন সীমাবদ্ধ সেটাকেও প্রুভ করে দেখাতে হবে রিসার্চে। সো সেক্ষেত্রেও একটা কিছু বিশেষ ধরনের মেথোডোলজি বা ওয়ে আউটকে আমাদেরকে দেখাতে হয়। তাকে বলা হচ্ছে মেথোডোলজি অফ টু অ্যাড্রেস দ্য পোটেনশিয়াল লিমিটেশনস। ক্লিয়ার?
হ্যাঁ স্যার বলে আছে। সুতরাং হ্যাঁ স্যার। মেথডস অ্যান্ড মেটেরিয়াল বুঝতেই পারছো দুজনে হচ্ছে একদম অঙ্গাঙ্গিভাবে জড়িত। মেটেরিয়াল জোগাড় করা থেকে, মেটেরিয়াল সাজানো থেকে, মেটেরিয়াল ব্যাখ্যা করা এবং কাকে নেব কাকে বাদ দেব, এই সমস্ত কিছুকে আলটিমেটলি যে কোষ্ঠী পাথরে ঘষে দাঁড় করাতে হয়, সেই কোষ্ঠী পাথরটার নাম হলো কে? রিসার্চ মেথড। ক্লিয়ার? তাহলে কোষ্ঠী পাথরটার নাম হলো মেথড, আর যে জিনিসগুলো তাতে ঘষা হয়, ঘষে প্রমাণ করা হয় যেটা চলবে কি চলবে না, সেই জিনিসগুলো হচ্ছে রিসার্চ মেটেরিয়াল। ক্লিয়ার? যাদেরকে জাস্টিফাই করা হয় তারা হচ্ছে মেটেরিয়াল, যাদেরকে জাস্টিফাই করা হয় তারা হচ্ছে মেটেরিয়াল, আর যে পদ্ধতিতে জাস্টিফাই